প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ টিভির নিয়মিত আয়োজন রাজদরবার। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানটিতে কথা বলে থাকি রাজনীতির হালচাল এবং সমকালীন বিষয়সমূহ নিয়ে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ আওয়ামী লীগের 21তম সম্মেলন নিয়ে। এই সম্মেলনটি ঘিরে বিগত কয়েকদিন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পুরো দেশ এক ধরনের একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গিয়েছে। পাশাপাশি এখনও পর্যন্ত কিছুটা চমক বাকি রয়ে গেছে, কারণ কমিটিটি এখনও পূর্ণাঙ্গ হয়নি। এই সামগ্রিকভাবে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমরা রাজদরবারে আমন্ত্রণ জানিয়েছি অ্যাডভোকেট গুলাম সুবহান চৌধুরী দীপনকে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের একজন নেতা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন নিয়মিত আইনজীবী। অ্যাডভোকেট গুলাম সুবহান চৌধুরী দীপন, আপনাকে রাজদরবার অনুষ্ঠানে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সাকি, বাংলা ভিউ টিভি রাজদরবার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনি জানেন যে এই অনুষ্ঠানে রাজনীতির সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলি। আজকে খুবই স্বাভাবিকভাবেই আমরা কথা বলতে চাইব বাংলাদেশ আওয়ামী লীগের 21তম সম্মেলন নিয়ে। আপনি জানেন যে আপনি এবং পুরো সময়টা জুড়ে আপনি আসলে ঢাকাতেই ছিলেন এবং পুরো বিষয়টি বলতে গেলে সামনে থেকেই দেখেছেন। প্রস্তুতি, উৎসাহ, উদ্দীপনা, সারা দেশ থেকে লোকজনের আসা যাওয়া। একদম মূল আলোচনায় যাওয়ার আগে যদি জানতে চাই, পরিবেশটি কেমন ছিল? হ্যাঁ, ধন্যবাদ সাকি। আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলন উপলক্ষে আমরা সিলেট মহানগরীর নেতৃবৃন্দ, জি, এটা ছিল 20 এবং 21 তারিখ, জি, এর কিছুদিন পূর্বেই আমরা ঢাকায় অবস্থান গ্রহণ করি। কারণ সেখানে আমাদের কাউন্সিলর ডেলিগেট কার্ড সংগ্রহের ব্যাপার ছিল। এগুলা এখান থেকে কাউন্সিলর লিস্ট ডেলিগেট পাঠানোর ব্যাপার ছিল আগে, পরে আমরা এটা কালেকশন করি। তো এইসব কাজ করতে গিয়ে পার্টি অফিসেই ছিলাম কন্টিনিউলি আমাদের নগরের আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে, সিনিয়র নেতৃবৃন্দের সাথে। পার্টির ধানমন্ডির 3 নম্বর এতে পার্টির সভানেত্রীর যে অফিস, সেখানে সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের তৃণমূলের নেতৃবৃন্দ সমবেত হয়েছিলেন কাউন্সিলর ডেলিগেটকে সঙ্গ করার জন্য। সেই ক্ষেত্রে জনারণ্য, প্রবল উৎসাহ উদ্দীপনা এবং জাতীয় সম্মেলনকে উপলক্ষ করে সবার মধ্যে একটা আগ্রহ, উৎসাহ আমরা পরিলক্ষিত করি। 2 দিন ব্যাপী তো হয় ওইটা সম্মেলন, 2 দিন ব্যাপী হয়। প্রথমে সম্মেলন হয়, পরের দিন কাউন্সিল অধিবেশন হয়। 2 পার্টি সম্মেলনটা। তো সে উপলক্ষে আপনি জানেন যে সম্মেলনটা হয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে। আর আমাদের সম্মেলনকে নিয়ে সব কার্যক্রম, অফিস, সেটা হলো ধানমন্ডিতে আওয়ামী সভানেত্রীর যে অফিসটা, সেটা কেন্দ্র করে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পার্টি অফিস অ্যাক্টিভ ছিল। পাশাপাশি মূল কাজটা এখানে বসেই দপ্তরে কাজগুলো এখানে বসে। আপনি সন্ধ্যার পরে গেলেই সারাদিনই হাজার হাজার মানুষ আসছে, কর্মী আসছে এবং এগুলো সংগ্রহ করছে কীভাবে সে সম্মেলন সফল করা যায় তার জন্য কাজ হয়েছে। এবং আমরা সম্মেলনের দিন যেটা দেখলাম, এই সম্মেলনে প্রস্তুতিতে দেখলাম যে সমস্ত সোহরাওয়ার্দী উদ্যান, সমস্ত ঢাকা নগরী একটা উৎসবের আমেজে, উৎসবের আমেজে ছিল। এবং উদ্যানের প্রাঙ্গণটা নানা সজ্জায় সজ্জিত ছিল এবং প্রায় 30,000 চেয়ারের ডেলিগেটরা, কাউন্সিলর ডেলিগেটরা বসবেন, গেস্টরা বসবেন, সে কারণে 30,000 মতো চেয়ার ছিল। এরপরে তো অনেক মানুষ দাঁড়িয়েও বক্তব্য শুনেছে। তো সার্বিক অবস্থা খুবই আশাবাচক এবং উৎসাহ, এবং সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে একটা ব্যাপক সাড়া ছিল। একটা বিষয় যে সবার নজরে এসেছে যে মোটামুটি বাংলাদেশ আওয়ামী লীগের 21তম সম্মেলনে সভাপতির পদটি মোটামুটি নিশ্চিত ছিল যে দলীয় প্রধান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও হতে যাচ্ছেন। একটা জায়গা নিয়ে একটু খটকা ছিল অনেকের, যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব অনেক বেশি অসুস্থ ছিলেন এবং অনেকটা বলা যায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। তাকে যে আবারও সাধারণ সম্পাদক করা, এটি কি কোনো চমক নাকি কোনো বার্তা বহন করে? আপনার ব্যাখ্যা কীরকম? আওয়ামী লীগের সভানেত্রী, দেশরত্ন শেখ হাসিনা সভানেত্রী হবেন এটা প্রায় নিশ্চিত ছিল, কারণ তার রাজনৈতিক কোনো বিকল্প আওয়ামী লীগের মধ্যে নেই। সেক্রেটারি হিসেবে
কাদের সাহেবের দ্বিতীয় মেয়াদ, জি ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েছেন। সম্মেলনের আগে কিছু শোনা গিয়েছিল যে হয়তো সেক্রেটারি পোস্টে জি একটা পরিবর্তন। জি আপনি দেখবেন ওই সম্মেলনের ঠিক আগের পূর্বের পত্রিকাগুলোতে ওই বিষয়টা প্রায় নিউজ আকারে আসতো যে সভানেত্রী থাকবেন এবং সেক্রেটারি নিয়ে আলোচনা হচ্ছে, জি হয়তো এখানে একটা পরিবর্তন আসবে। কিন্তু সম্মেলনের মধ্য দিয়েই আগের মতোই পুনর্বার জি জনাব ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। সেখানে আমি কোনো চমক দেখছি না, এ কারণে জি যে আওয়ামী লীগকে এখন অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। জি তো ওবায়দুল কাদের সাহেবের বিষয় হলো ওনার কেরিয়ারটা, উনি ছাত্রনেতা ছিলেন, বর্ণাঢ্য ছাত্র আন্দোলনের ছাত্র রাজনীতির অভিজ্ঞতা, ৭৫ পরবর্তীতে ছাত্রলীগকে সংগঠিত করতে তিনি 2 বার জেলে থেকেও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং আওয়ামী লীগকে সংগঠিত করতে অনেক দায়িত্ব পালন করেছেন এবং আওয়ামী লীগ সরকার গঠন হওয়ার পরে 96-এর পরে উনি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তো ওনার সার্বিক রাজনৈতিক অভিজ্ঞতাটা জি এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য প্রয়োজন মনে হয়েছে বলেই ওনাকে আবার আওয়ামী লীগের সেক্রেটারি নির্বাচন করা হচ্ছে। আর আওয়ামী লীগের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জের কথাটা বলি, সেটা হচ্ছে আমি বলছি এক হলো বাংলাদেশ একটা মধ্য আয়ের দেশের দিকে যাচ্ছে। জি সেই কারণে দল হিসেবে সরকার এই দায়িত্ব পালন করছে দেশকে আর্থিকভাবে সামাজিক নানা ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার মধ্যে একটা উদীয়মান রাষ্ট্র, অগ্রবর্তী রাষ্ট্র প্রতিষ্ঠা, আর্থিক জায়গায় সব জায়গায় কাজ করার জন্য সরকার কাজ করছে। কিন্তু পার্টি রাজনীতি যদি এর উপযোগী হয়ে কাজ না করতে পারে তাহলে সরকারের অ্যাচিভমেন্টগুলা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সফলতা পাবে না। সেই কারণে আওয়ামী লীগের সেক্রেটারি অবশ্যই অভিজ্ঞ একজন সেক্রেটারি প্রয়োজন। উনি দলকে সংগঠিত করবেন, অর্থনৈতিক সফলতা অর্জনের জন্য, অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দলের যে পলিসি থাকবে সেগুলো তিনি পলিসি অনুযায়ী দলকে সংগঠিত করবেন, সভানেত্রীর হাতকে শক্তিশালী করবেন, দলের অভ্যন্তরে শৃঙ্খলার ব্যাপারটা দেখবেন। এইসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে গেলে এবং ইদানিং বেশ কথা হচ্ছে দলের মধ্যে শৃঙ্খলা বজায় শক্তিশালী করা এবং যারা রাজনীতিতে নেতিবাচক চরিত্র, নেতিবাচক এলিমেন্টস যেটা আছে এগুলাকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে দলের রাজনীতি সঠিক পথে আগাবে না। দেশ যেদিকে যেতে চায় সেই উপযোগী রাজনীতি দল পরিচালনা করতে পারে। এই যে একটা সম্মেলন হয়ে গেল, এটি মোটামুটি 20তম 21তম মোটামুটি নিয়ম মাফিক হচ্ছে, এগুলো কি আসলে এই যে সময় মতো হয়ে যাচ্ছে, এটা কি সময়ানুবর্তিতার কোনো উদাহরণ নাকি শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য করে যাওয়া? গঠনতন্ত্র অনুযায়ী তো সম্মেলন করতেই হবে ইন টাইম, এটা ম্যান্ডেটরি। কিন্তু সময়ের প্রেক্ষাপটে পরিস্থিতির বদল ঘটে, টার্ন ঘটে, অনেক রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়, অনেক সিচুয়েশন তৈরি হয়। এর প্রেক্ষাপটে একটা সম্মেলন অনেক গুরুত্ব বহন করে। সেই সম্মেলনের মধ্য দিয়ে কী হয়, প্রয়োজন মাফিক গঠনতন্ত্রের সময় উপযোগী সংশোধন হয়, রাজনৈতিক কর্মসূচি সংশোধন হয় এবং ওই সময়কে ধারণ করার এবং বুঝে পদক্ষেপ নেওয়ার মতো নেতৃত্ব তৈরি করা হয়, নেতৃত্বকে সেন্ট্রালে নিয়ে আসা হয়। অতএব সম্মেলন একদিক দিয়ে যেমন নিয়মমাফিক বিষয়, আরেক দিক দিয়ে এরও সমকালীন তাৎপর্য থাকে। এখন পর্যন্ত আমরা যে বিষয়টি দেখেছি যে সম্মেলনের পরে কিন্তু
আজকে পর্যন্ত আমরা যখন বসে এই অনুষ্ঠানটি রেকর্ড করছি পূর্ণাঙ্গ কমিটি কিন্তু আসেনি এবং সেখানে বিশেষ করে সিলেট অঞ্চল থেকে কিন্তু এখনও কিছু প্রত্যাশা প্রাপ্তির বিষয়গুলো ছিল, সেগুলো হয়তো এখনও ওইভাবে আসেনি, কিন্তু পূর্ণাঙ্গ কমিটি যেহেতু হয়নি সে আশা তো আছেই। এখন পর্যন্ত যেটুকু কমিটি হয়েছে সেটুকু সম্পর্কে আপনার মন্তব্য কি? সেখানে কি কোনো মেজর কোনো চেঞ্জ দেখতে পেলেন বা আসলে ব্যাপারগুলো কেমন ঘটেছে? সংখ্যাগত বা চরিত্রগতভাবে মেজর চেঞ্জ যেটাকে বলা হয়, জি, সেরকম কিছু না থাকলেও পলিসিগত কিছু চেঞ্জ এখানে এসেছে। যেমন দেখবেন যে এর আগের কমিটির জি চৌকুশ নেতৃবৃন্দ যারা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে জি এবং ভালো করছেন অ্যাজ এ মিনিস্টার, তারা কিন্তু অনেকেই এবারকার বিভাগীয় পদগুলোতে নাই। জি পার্টির একটা পলিসি থাকতে পারে, পলিসি এর আগে অনেক সেন্ট্রাল লিডারশিপ পত্রিকা ইন্টারভিউ বলেছেন যে রাজনীতি মানে দল এবং সরকার দুটা সত্তা। এখন এই ক্ষেত্রে কোনো পলিসি অ্যাপ্লাই হচ্ছে কি না এখনো বলার সময় আসেনি, বাট আমরা এবার দেখলাম যে অনেক মন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রী তারা এবার গত কমিটি ছিলেন, এই কমিটিতে নাই। আরেকটা বিষয় যেটা হলো আপনি সিলেট নিয়ে বলেছেন, আমরা প্রেসিডিয়ামে নুরুল ইসলাম নাহিদ ভাইকে পেয়েছি, সাবেক শিক্ষামন্ত্রী আমাদের সিলেটের প্রেসিডিয়াম আছে, এবং উপদেষ্টা মণ্ডলীতে আছেন আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল মুহিত সাহেব, উপদেষ্টা মণ্ডলীতে আছেন সৈয়দ আবুল নাসর, আরেকজন উপদেষ্টা মণ্ডলীতে আছেন আমাদের তিনজন আছেন টোটাল। সেন্ট্রাল কমিটিতে আমাদের গত 3 সম্মেলনে আমরা সাংগঠনিক সম্পাদক পেয়েছিলাম। এখন পর্যন্ত 4 জন সাংগঠনিক সম্পাদক ঘোষিত হয়েছে, যেখানে আমাদের সিলেটের কোনো প্রতিনিধি নাই। বা আরও 3টা সাংগঠনিক সম্পাদক পদ এখন অবশিষ্ট। টোটাল 8টা, 5টা ঘোষিত হয়েছে আর আরও 3টা বাকি, এখনও ঘোষণা আসেনি। আশা করি রাত্রে বা কাল সময় পেয়ে যাব। সেন্ট্রাল সদস্য বিভিন্ন পোস্টে আরও 38টা টোটাল বোধহয় ঘোষণার বাকি আছে। সেখানে আমি মনে করি সিলেটের প্রতিনিধিত্ব থাকবে। একটি ব্যাপার ছিল, যেমন সিলেটের বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট থেকে যারা নেতা হয়েছেন বিগত দিনে, তারা কিন্তু অনেকেই জাতীয় নেতা পর্যন্ত হয়েছেন। দেওয়ান ফরিদ গাজীর কথা আমরা বলতে পারি, মরহুম আব্দুস সামাদ আজাদ, হুমায়ুন রশিদ চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত। এখনকার দিনে অভিভাবকত্বের জায়গায় সিলেটের যারা আপনারা তরুণ রাজনীতিবিদ, তারা আসলে কেন্দ্রে আমাদের এই রকমের একটা গুঞ্জন আছে যে ওই রকমের অভিভাবক পর্যায়ে সিলেটের কোনো রাজনীতিবিদ হয়তো বা নেই। আমরা কেবলমাত্র নুরুল ইসলাম নাহিদকে প্রেসিডিয়ামে দেখেছি, অন্য কিন্তু এই জায়গাগুলো আমাদের খালি হচ্ছে। এই জায়গাগুলোর বিকল্প বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট অঞ্চল থেকে কী ভাবতে পারে আগামী দিনে? এটি কি উদ্বেগের কারণ নয়? আমি মনে করি না যে উদ্বেগের কারণ আছে। কারণ হলো একজন আব্দুস সামাদ আজাদ, দেওয়ান ফরিদ গাজী, সুরঞ্জিত সেনগুপ্ত সহ আমাদের জাতীয় নেতৃবৃন্দ, তারা কিভাবে জাতীয় নেতৃবৃন্দ হয়েছেন? বাংলাদেশের যতটা বড় বড় ইভেন্ট আমাদের হিস্ট্রিতে, যেগুলা জাতি হিসেবে গঠনে আমাদের মূল ভূমিকা পালন করেছে, ইভেন আমরা জাতিরাষ্ট্র বাংলাদেশ প্রাপ্তির ক্ষেত্রে বড় ভূমিকা ছিল। 52-এর ভাষা আন্দোলন, 6 দফা শিক্ষা আন্দোলন, গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ। আপনি দেখবেন আব্দুস সামাদ আজাদ 52-তে তার ভূমিকা ছিল, সুরঞ্জিত সেনগুপ্ত পরবর্তীকালে জাতীয় রাজনীতি ভূমিকা। এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নেতৃত্ব, আপনি বলছেন যে প্রেক্ষাপটের কারণে জাতীয় নেতৃবৃন্দ গড়ে উঠেছে। এটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা জাতীয় নেতৃত্ব গড়ে উঠেছে। আমাদের সিলেটেও এমন অনেক নেতা রয়েছেন যারা রাজনীতির মধ্য দিয়ে একসময় জাতীয় পরিণত নেতাতে পরিণত হবেন। তার জন্য সময় দরকার এবং প্রতিনিয়ত রাজনীতির মধ্যে তাদের যে অংশগ্রহণ, এটা ধারাবাহিকতা মেনটেন করলেই ওনাদের সেই মেধা যোগ্যতা রয়েছে, যারা জাতীয় পর্যায়ে সিলেটকে না, জাতীয় পর্যায়ে গোটা রাজনীতিকে প্রতিনিধিত্ব করার সুযোগ রয়েছে, এখনও রয়েছে। একটি বিষয়ে আমরা এতক্ষণ কেন্দ্রীয় সম্মেলন নিয়ে কথা বলছিলাম, তা আপনি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের একজন সাবেক দায়িত্বপ্রাপ্ত নেতা।
কেমন দেখলেন সিলেটের সম্মেলন কিছুদিন আগে ছিল, অনেকেই বলছেন একটি বড় চমক, সবকটি পদেই অলমোস্ট পরিবর্তন এসেছে। ব্যাপারটি যে নতুন নেতৃত্ব আপনার কাছে কেমন লেগেছে বা আপনার মূল্যায়ন কি? একজন রাজনীতির মানুষ হিসেবে এই রাজনীতিতে চমক শব্দটা আমার কাছে মানানসিক শব্দ মনে হয় না। কেন? সেটা হলো একটা প্রতিযোগিতাতে যে কেউ অংশগ্রহণ করে, যে কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে, এখানে চমক থাকতে পারে। কিন্তু রাজনীতি তো একদিনে কোনো প্রতিযোগিতার বিষয় নয়। দেখেন, আমাদের সিলেট মহানগর আওয়ামী লীগের যিনি সভাপতি হলেন জনাব মাসুদউদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হলেন অধ্যাপক জাকির হোসেন, তাদের রাজনীতির বয়স এবং অভিজ্ঞতা, এটা দেখবেন মাসুদউদ্দিন আহমেদ আওয়ামী লীগের একবার তৃণমূল স্তর থেকে উপজেলা চেয়ারম্যান ছিলেন, জেলা পর্যায়ে নেতৃত্ব দিয়ে আসছে, এখন নগর আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়েছে। তিনি মুক্তিযোদ্ধা হবেন। তার রাজনীতির আপনি যদি ব্যাকগ্রাউন্ড থেকে আন্ডার 30 ইয়ার্স মিনিমাম, বা মুক্তিযুদ্ধ থেকে যদি রাজনীতিটা আমরা শুরু করি, দীর্ঘ ইতিহাস, তাহলে বাংলাদেশের বয়সের সাথে তার রাজনীতি বয়সের ইতিহাস। মানে অথবা জাকির হোসেন এই সিলেটের ছাত্রলীগের জয়েন্ট কনভেনর সেক্রেটারি ছিলেন, নগর আওয়ামী লীগের নেতা ছিলেন, নগর আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হয়ে এখন সেক্রেটারি হয়েছেন। তারও এই শহরের রাজনীতির সাথে দীর্ঘদিনের ইতিহাস। তারা যোগ্য ব্যক্তি, অনেকেই আরও যোগ্য ছিলেন, তারা নির্বাচিত হয়েছে। সেটা হলো দলের কোনো পলিসির কারণে। দল পিওরলি রাজনীতির চরিত্রের ব্যক্তিবর্গকে সামনে নিয়ে এসেছে, যাদের শুধু রাজনীতি দিয়েই পরিচয়। তাহলে এটা হতে পারে সমস্ত বাংলাদেশে যে আওয়ামী লীগের একটা চেষ্টা, আওয়ামী লীগের একটা উদ্যোগ, যেটা রাজনীতিবিদ মানে আওয়ামী লীগের কোর, আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের যারা প্রকৃত আওয়ামী লীগার, এদের সামনে নিয়ে আসার যে উদ্যোগ এখন আমরা শুনি দেখি, এরই অংশ হিসেবে এটা হতো ওনারা সামনে চলে আসে। আপনি একজন, দুজনেই কিন্তু প্রার্থী ছিলেন, প্রার্থীতার বাইরে আর তো হয়ে আসেননি। আপনি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের একজন তরুণ নেতা এবং বিশেষ করে সিলেট অঞ্চলে এখনও তরুণ প্রজন্মের একটি বড় অংশ রাজনীতি বিমুখ, কিংবা এখনও অনেকের ফেসবুক বায়োতে আমরা দেখতে পাই উই হেট পলিটিক্স, আই হেট পলিটিক্স। এই জায়গা থেকে তরুণ প্রজন্মকে বের করে নিয়ে আসে দেশ ও জাতি গঠনে তো রাজনীতির ভূমিকা অনেক। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনার মেসেজটা কি? এটা একটা বড় চ্যালেঞ্জ সবকটি রাজনৈতিক দলের জন্য, বিশেষ করে আমাদের মতো আমরা যারা বাংলাদেশের উন্নয়ন চাই, বাংলাদেশকে একটা শক্তিশালী রাষ্ট্র দেখতে চাই, সমাজে প্রগতিশীল ভাবধারা প্রতিষ্ঠিত দেখতে চাই, সেকুলার রাষ্ট্র সমাজ দেখতে চাই। নতুন প্রজন্মকে বাদ দিয়ে এগুলো কোনোভাবেই প্রতিষ্ঠা করা সম্ভব না। বরঞ্চ এরা যদি রাজনীতির বাইরে থাকে তাহলে বিরাজনীতিকরণের যে একটা প্রক্রিয়া চোরাবালি, এতে তারা তলিয়ে যেতে পারে। এতে রাজনীতি, বাংলাদেশের মূল রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে, তাদের এখানে নিয়ে আসতে হবে। আমি সেই ক্ষেত্রে আমি একটু উদাহরণ দিচ্ছি। আমি তাদের সম্বন্ধে বলার আগে, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব গত 22 তারিখে তার সচিবালয়ে, তার মন্ত্রণালয়ে প্রেস কনফারেন্স করেছেন এবং 23 তারিখেও প্রেস কনফারেন্স করেছেন। স্বাভাবিকভাবে সাংবাদিকরা এই বাংলাদেশ আওয়ামী লীগের সম্মেলন এবং তার নতুন দায়িত্ব নেওয়ার সময় পরবর্তী কী কর্মসূচি, স্পেশাল বিষয় থাকতে পারে, চ্যালেঞ্জ কি থাকতে পারে, প্রশ্ন করেছিল। উনি দুদিন দুটা কথা বলেছেন, যেটা ভেরি ট্রেমেন্ডাস ফর মি, এবং আমি এটা ভালোভাবে লক্ষ্য করলাম। এটা মেসেজও হতে পারে। সেটা হলো 23 তারিখে উনি বলেছেন যে আমাদের অনেক বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। চ্যালেঞ্জটা কি? চ্যালেঞ্জ হচ্ছে অশুভ নেতিবাচক চরিত্রের লোকজন যাতে রাজনীতিতে পুনর্বাসিত না হয় এবং আবার অনুপ্রবেশ না করতে পারে, এটা মোকাবিলা করতে হবে। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। দলকে
সুসংগঠিত রাখার, শক্তিশালী করার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। জি বা আরেকটা কথা বলেছেন, বা আওয়ামী লীগকে স্মার্ট জি এবং দক্ষ দল হিসেবে গড়ে উঠতে হবে। জি তো স্মার্ট দক্ষ দল হিসেবে গড়ে উঠতে হলে এই যে স্মার্ট জেনারেশন যারা তৈরি হচ্ছে, তাদেরকে বাইরে রেখে তো সম্ভব না। ডিজিটাল জেনারেশন তৈরি হচ্ছে, নতুন নতুন শিক্ষিত প্রজন্ম তৈরি হচ্ছেন, তাদের নিয়েই করার একটা ইঙ্গিত বহন করে বলে আমি বিশ্বাস করি। জি জনাব অ্যাডভোকেট গোলাম সুবহান চৌধুরী দীপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য। সর্বশেষ রাজদরবারের দর্শক শ্রোতার উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আজকের এই শীতের সন্ধ্যায় রাতে বাংলা ভিউ টিভির রাজদরবার অনুষ্ঠানে রাজনীতি, সমকালীন রাজনীতি নিয়ে কথাবার্তা হলো, আমি বেশি উপভোগ করলাম এবং আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আমি আসলে এই টোটাল টিমটাকেই, জি রাজদরবার টিমটাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগরের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম অ্যাডভোকেট গোলাম সুবহান চৌধুরী দীপনের সাথে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলন নিয়ে কথা বলেছি, সিলেটের জেলা এবং মহানগরের সম্মেলন নিয়ে কথা বলেছি। এই সম্মেলনগুলো থেকে একজন তরুণ আওয়ামী লীগ নেতা হিসেবে তার প্রত্যাশার জায়গা, প্রাপ্তির জায়গা কিংবা আগামীতে নিজের সংগঠনের কোন জায়গাগুলোকে আসলে কিভাবে পরিবর্তন দেখতে চান, কীভাবেই বা ইতিবাচক রাজনীতিতে তরুণ প্রজন্মের একটি বড় অংশকে নিয়ে আসতে চান এবং কীভাবেই বা ওনার দলের নেতৃত্বে আগামীর একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে চান, সে বিষয়ে অত্যন্ত জ্ঞানগর্ভ বক্তব্য দিলেন এবং আমরা সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। দেখা হচ্ছে দর্শক আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।